আচ্ছা, আমরা যখন কোথাও আলো আলো ফেলি, আমাদের বাসায় যে টর্চ লাইট আছে বা বাল্ব আছে বা যে কোনোভাবে লেজার রশ্মি আছে, এই যে কোনোভাবে যদি কোথাও কোনো আলো মারা হয়, তাহলে সেই আলোটা কোথাও বাধা পাওয়ার পরে কি হয় বলে তোমরা দেখো। মনে করো এরকম যে তোমার টর্চ লাইট থেকে আলো মারলে এই আলোটা এখান থেকে যাচ্ছে, যে এই জায়গায় বাধা পেয়েছে। এই জায়গায় যখন আলোটা বাধা পাবে তখন কি ঘটনা ঘটতে পারে? ওপাশে মনে করো বাতাস আছে, ওপাশে মনে করো কোনো অন্য কিছু আছে, পানি টানি আছে বা কাঁচ আছে, যে কোনো কিছু আছে। তা যখন তুমি এখান থেকে আলো মারলে তখন এই আলোটা এই জায়গায় বাধা পাওয়ার পর ফিরে আসতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। আবার এমনও হতে পারে যে আলোটা যখন এখানে এভাবে যে এখানে বাধা পাইলো, বাধা পাওয়ার পর ওই পাশে যখন যাচ্ছে তখন আলোটা হয়তো বা এরকমভাবে একটু বেঁকে যেতে পারে। মানে এই পাশে বাতাস আছে আর ও পাশে মনে করো পানি আছে বা কাঁচ আছে। যখন আলোটা বাতাস থেকে মারা হলো তখন কিছু আলো আবার বাতাসে ফিরে আসতে পারে, আবার কিছু আলো এখানে বাধা পাওয়ার পরে নতুন একটা মাধ্যম পানিতে প্রবেশ করতে পারে। পানিতে প্রবেশ করার সময় আলো একটু বেঁকে গেল, যে এইভাবে সোজা যাওয়ার কথা ছিল, সোজা না যেয়ে একটু বেঁকে গেছে, এই যে এইভাবে যাওয়ার কথা ছিল। আবার কিছু আলো মনে করে এরকম হলো যে এখান থেকে কিছু ভ্যানিশ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। হ্যাঁ, মানে এই পর্দা বা এই মানে কি বলে প্রতিবন্ধক কিছু আলো ভ্যানিশ করে দিয়েছে। ধরো আমি এখান থেকে আলো মারছিলাম, 100% আলো গেছে, এর ভিতরে মনে করো আলোর কিছু পার্সেন্ট, মনে করো আলোর 10% আলো মনে করো ব্যাকে চলে এসেছে, 90% আলো মনে করো, 90% না 89% আলো মনে করো নতুন একটা মাধ্যমে প্রবেশ করেছে, আর বাকি 1% আলো মনে করো এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে, এই জায়গাটায় নষ্ট হয়ে গেছে। এখন এই বিজ্ঞানের ভাষায় এই যে আলোটা ব্যাক করে এসেছে, এটাকে বলা হয়, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। আর যে আলোটা নতুন মাধ্যমে যাওয়ার সময় বেঁকে গেছে না, এই আলোটাকে এই প্রক্রিয়াকে বা আলোর এই ঘটনাকে বলা হয় প্রতিসরণ। আর এই যে আলো কিছু নষ্ট হয়ে গেল না, এটাকে বলা হয় আলোর শোষণ। ঠিক আছে, তাহলে আলোর শোষণ, প্রতিফলন, প্রতিসরণ ব্যাপারটা ক্লিয়ার। যদি কোথাও বাধা পাওয়ার পরে আলো পুনরায় আবার আগের মাধ্যমে ফিরে আসে, তাহলে সেই আলোর সেই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। আর যদি নতুন মাধ্যমে যাওয়ার সময় আলো কিছুটা গতিপথ পরিবর্তন করে, সেটা হলো প্রতিসরণ। আর যদি আলো ওখান থেকে কিছু নষ্ট হয়ে যায় বা কোনো কেউ শোষণ করে নেয়, সেটাকে বলা হয় আলোর শোষণ। ঠিক আছে, এই তিনটা ঘটনা নিয়ে তোমাদের এসএসসিতে মূলত প্রতিফলন, প্রতিসরণ নিয়ে ব্যাপক আলোচনা আছে, শোষণ নিয়ে আলোচনা নেই। আমি আজকে আলোর প্রতিসরণ নিয়ে একটু কথা বলবো। যে আলো প্রতিসরণ মানে কি বললাম, একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে আলো যাওয়ার সময় তার যে গতিপথের পরিবর্তন হয়, সেটাকে বলা হয় আলোর শোষণ, আলোর প্রতিসরণ। তা দেখো আমি এখান থেকে বোঝাতে পারি কিনা। মনে করো যে তুমি এখান থেকে টর্চ লাইটের আলো মারলে, টর্চ লাইট থেকে আলো বেরোচ্ছে, ঠিক আলোটা এইভাবে যাচ্ছে। এই যে তুমি আসো মনে করো বাতাসে বা শূন্য মাধ্যমে আসো, এই আলোটা যখন বায়ু মাধ্যম থেকে যাচ্ছে তখন আলো সোজাই যাচ্ছে, কোনো সমস্যা নেই, এই যে আলো সোজাই যাচ্ছে। কিন্তু আলোটা যখন এই জায়গাটায় প্রবেশ করলো, তখন এই যে নতুন একটা মাধ্যমে যাবে, তো তার জন্য আগে একটা বাধা সৃষ্টি হলো, এটাকে আমরা বিভেদ তল বলবো। যে নতুন মাধ্যমে যাওয়ার সময় যেখানে বাধা পায় ওটাকে বিভেদ তল বলা হয়। এখন আলোটা এরকম সোজা যাবে না, তখন আলোটার গতিপথ একটু পরিবর্তন হবে। মনে করেন আলো সোজা এরকম যাওয়ার কথা ছিল, হালকা এরকম বেঁকে গেল। এই যে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। এখন এখান থেকে দেখো, এই জায়গায় যখন আলো আসবে তখন আলো আবার এখান থেকে এরকম সোজা যাবে না, এখান থেকেও কিছুটা আলো বেঁকে যাবে, কারণ এখানে কাঁচ পানি আছে আর এখানে নতুন একটা মাধ্যম কাঁচা যাচ্ছে, তখন আলোর গতিপথে একটু আবার পরিবর্তন হবে। আর আলোটা মনে করে এখন এইভাবে যাচ্ছে, এইভাবে গেল, যাওয়ার কথা ছিল এরকম এখান থেকে সোজা, তা না যে আরও বেঁকে গেল। এখান থেকে যখন আলো হীরাতে প্রবেশ করছে তখন আরও একটা নতুন মাধ্যমে প্রবেশ করছে, তখন আলোটা হয়তো বা আরও এইভাবে বেঁকে যাবে। দেখো আমি যে আলোটা মারছিলাম এখান থেকে, হিসাব মতো এই জায়গার কোনো ব্যক্তিকে কিন্তু আলোটা দেখার কথা ছিল এই জায়গায়, তা নয় এই যে বারবার বেঁকে যেতে 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 আলো কিন্তু এই জায়গায় এসে প্রবেশ করবে এবং এই জায়গার মানুষটাই দেখতে পাবে। এই যে আলোক রশ্মির এই যে গতিপথের পরিবর্তন, এই গতিপথের পরিবর্তনকেই বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে প্রতিসরণ হতে গেলে অবশ্যই মিনিমাম দুইটা মাধ্যম হওয়া লাগবে। একই মাধ্যমে তো প্রতিসরণ হয় না, হয় একই মাধ্যমে প্রতিসরণ হবে না, দুইটা আলাদা মাধ্যম হওয়া লাগবে। আমরা অনেক সময় যখন ওই যে পুকুরে কোনো মাছ মনে করে ভেসে উঠেছে, আমরা আছি বাতাসে,
বায়ু মাধ্যমে, আমরা বসবাস করছি বায়ু মাধ্যমে, আর মাছ আছে মনে করো পানির ভিতরে। তাহলে মাছ থেকে আলো আমাদের যখন চোখে আসে, তখন এই যে মাছের শরীরের যে আলো, ওই আলোটা আসছে পানি থেকে আমাদের চোখের দিকে, অর্থাৎ বাতাসের দিকে। তখন এই যে গতিপথের একটু পরিবর্তন হয়। সাপোজ মনে করি এখানে মাছ আছে, এই জায়গায় এই জায়গায় মাছ আছে, আর এই মাছ থেকে আর আমরা মনে করি এইসব জায়গায় আছি, এইসব জায়গায় বসবাস করছে। মাছ থেকে আলো যখন আমাদের চোখে আসবে, তখন এইভাবে আলো আসার সময় এখান থেকে একটু গতিপথ দেখাই দেবে, দিয়ে এই ধরো চোখে আসছে, মানে আলো আসছিল এইভাবে, আস্তে আস্তে এখান থেকে বেঁকে গেছে। আমরা মনে করবো কিন্তু মাছ বলে এই সোজা আছে, ভাববো এই সোজা এসে আমরা এখানে বল্লভ বড়ি বা চাবুক মারি, যেখানেই মারি না কেন, এই জায়গায় আঘাত করবো, মাছের গায়ে কিন্তু লাগবে না, কারণ এখান থেকে মাছের প্রকৃত অবস্থান এটা হবে না, এটা হবে, মানে এখানে কিন্তু আলোর প্রতিসরণ কাজ করছে। ঠিক আছে, অনেক সময় আমরা পানির গ্লাসের ভিতরে কোনো কলম বা কোনো কিছু রেখে দিলে দেখা যায় যে একটু মোটা দেখাচ্ছে, পানির নিচের অংশটুকু, মানে কলমের নিচের অংশটুকু যেটা পানির ভিতরে আছে, ওটাও কিন্তু আলোর প্রতিসরণের কারণে হয়। তো এই প্রতিসরণ নিয়ে তোমাদের অনেক অঙ্ক আছে, আমি দেখানোর চেষ্টা করবো টুকটাক করে। তার আগে একটু বলি যে আলোর বেগ কত জানো তোমরা? শূন্য মাধ্যমে আলোর বেগ হলো 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এই জায়গাটার কথা বলছে, এই জায়গাতে আলো এত বেগে যেতে পারে। এখন বায়ু বা শূন্য মাধ্যমের তুলনায় পানি তো একটু ঘন, তাহলে ঘন মাধ্যমে আলোর বেগ এত বেশি হবে নাকি একটু কম হবে? বলো, চিন্তা করে বলো। মনে করো তোমাকে ফাঁকা স্কুল মাঠে দৌড়াতে বলা হয়েছে, তুমি যত জোরে দৌড়াতে পারবা, তোমাকে যদি একটা ধান ক্ষেতের মধ্য দিয়ে দৌড়াতে বলা হয় বা কোনো বাগানের ভিতর দিয়ে দৌড়াতে বলা হয়, তুমি অত জোরে দৌড়াতে পারবা? অবশ্যই পারবা না, কারণ ওই জায়গাটা তো বেশি ঘন। যত জায়গা ফাঁকা হবে তত তোমার গতিবেগ তত বেশি হবে। তদ্রূপ যত ফাঁকা জায়গা বেশি হবে তত আলো বেশি দ্রুত যাবে। তাহলে বায়ু বেশি ফাঁকা জায়গা নাকি পানি বেশি ফাঁকা জায়গা? অবশ্যই বায়ু বেশি ফাঁকা জায়গা, তাই বায়ুতে আলোর বেগের মান বেশি হবে। আর অন্যান্য মাধ্যমে আলোর বেগ অবশ্যই বায়ুর তুলনায় কম হবে। তাহলে পানিতে আলোর বেগ ইনার চাইতে একটু কম, কারণ বাতাসের চাইতে পানি একটু ঘন। আবার পানির চাইতে কাঁচ আরও বেশি ঘন, তাহলে এখানে আলোর বেগ আরও কম। ঠিক আছে, আবার এখানে এই যে কাঁচের থেকে হীরা কিন্তু আরও বেশি ঘন, তাহলে বেশি ঘন জায়গা হলে আলোর বেগ আরও কমে যাবে, তাহলে হীরাতে আলোর বেগ কী হবে? আরও কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম যে মাধ্যম যত বেশি ঘন সেখানে আলোর বেগ তত কম হবে। ঠিক আছে, এখন আমি যদি এইভাবে বলি যে ধরো তুমি জানো যে পানিতে আলোর বেগের মান তুমি জানো, পানিতে আলোর বেগ যাই হবে, এটা এই পানিতে আলোর বেগ আর বায়ুতে আলোর বেগ, এই দুইটার ভিতরে কোথায় আলোর বেগ সবচাইতে বেশি হবে? অবশ্যই এই জায়গাটাতে বেশি হবে, তাই না? আসলে পানিতে আলোর বেগ হলো 2.26 × 10⁸ মিটার/সেকেন্ড, আর বায়ুতে আলোর বেগ তো আমরা জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে বেশি কোন জায়গায়, বাতাসে নাকি পানিতে? আলোর বেগ অবশ্যই বেশি হবে বাতাসে। কত গুণ বেশি এটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে? মানে আমি বলতে চাচ্ছি কি যে পানির তুলনায় বায়ুতে আলোর বেগ কত গুণ বেশি, তাহলে তোমাকে ভাগ করতে হবে না? না এরকম আমি যেটা বলছি, বায়ুতে আলোর বেগ এটা ভাগ করবা হলো পানিতে আলোর বেগ দিয়ে, পানিতে আলোর বেগ এটা দিয়ে ভাগ করে তুমি যে অ্যান্সারটুকু পাবা, এই অ্যান্সারকে বলা হবে পানির প্রতিসরণাঙ্ক। কি বললাম? পানির প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, আমি নতুন একটা শব্দ ব্যবহার করেছি, দেখো, সেটা হলো প্রতিসরণাঙ্ক। এই প্রতিসরণাঙ্ক কাকে বলে যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে তুমি এটা বলতে পারবা যে কোনো মাধ্যমে, মানে এই দুইটার ভিতরে তো এই যে বায়ু আর পানি, এর মধ্যে আলোর বেগ কোথায় কম? পানিতে না? তাহলে আমি কত গুণ কম এটা যদি বের করতে চাই, তাহলে আমি এটা ভাগ করে দেবো। ঠিক আছে, কাকে কাকে ভাগ করব? বায়ুতে আলোর বেগ লবে রাখবো, আর হরে রাখবো হলো যে মাধ্যমে আমরা হিসাব কিতাব করব সেই মাধ্যমের আলোর বেগ। এই ভাগ করার পর যে ভাগফলটা পাবো, এই ভাগফলটাই হবে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, তাহলে প্রতিসরণাঙ্ক কিন্তু কোনো ঘটনা না, প্রতিসরণাঙ্ক হলো একটা অনুপাত, আর প্রতিসরণ হলো একটা ঘটনা। প্রতিসরণ আর প্রতিসরণাঙ্ক যেন ঘোলায় না। প্রতিসরণ কাকে বলে? এই যে আলো বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ।
আর প্রতিসরণাঙ্ক কাকে বলে? প্রতিসরণাঙ্ক হবে যে যে কোনো মাধ্যমে আলো বায়ুর তুলনায় বা যে কোনো মাধ্যমে আলোর বেগ বায়ুর তুলনায় কত গুণ কম তার পরিমাণকে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে। ঠিক আছে, প্রতিসরণাঙ্ককে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ইটা দ্বারা। ইটার সূত্র কি লেখা যায়? এটার সূত্র হলো বায়ুতে আলোর বেগ, মানে আলোর বেগকে তো আমরা সি দ্বারা প্রকাশ করব, আর এটা কোথায়? বাতাসে বা শূন্য মাধ্যমে, যে কোনো জায়গায় বললে হচ্ছে। তাহলে আমরা এখানে লিখবো হলো সি বায়ু আর সি হলো যে কোনো মাধ্যম, তাহলে অন্য মাধ্যম। এটা পানি হতে পারে, হীরা হতে পারে, কাঁচ হতে পারে। ঠিক আছে, এটা কার মানে কার প্রতিসরণাঙ্ক? সেই অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক, অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে প্রতিসরণাঙ্ক কাকে বলে? আলোর বেগকে মানে শূন্য মাধ্যমে আলোর বেগকে যে কোনো মাধ্যমের আলোর বেগ দিয়ে ভাগ করে দিলে যে ভাগফলটা পাওয়া যায় সেটাকে বলা হয় সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আলোর প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, তাহলে আলোর প্রতিসরণাঙ্কের কি একক থাকা উচিত? ধরো এখানে বেগের একক মিটার পার সেকেন্ড, এখানেও তো বেগ আছে, তার একক তো মিটার পার সেকেন্ড। তাহলে এই মিটার পার সেকেন্ড যদি কেটে যায় তাহলে প্রতিসরণাঙ্কের কোনো একক থাকলো না। তাহলে আলোর প্রতিসরণাঙ্কের কোনো একক নেই, এটা মনে রাখতে হবে। তারপরে ধরো তোমাকে যদি কিরকম জিজ্ঞাসা করে যে হীরার প্রতিসরণাঙ্ক, হীরা বলেছি কিন্তু অনেক ঘন জিনিস, হীরার প্রতিসরণাঙ্ক 2.42, একক দেওয়া যাবে না, কারণ প্রতিসরণাঙ্কের কোনো একক থাকে না। হীরা প্রতিসরণাঙ্ক এত বলতে কি বুঝো, এরকম প্রশ্ন যদি দেয় তখন তুমি কি বলবা? তখন বলবা যে হীরার প্রতিসরণাঙ্ক এত বলতে আমরা বুঝি যে হীরাতে আলোর বেগ শূন্য মাধ্যমের আলোর বেগের চাইতে 2.42 গুণ কম, অথবা এভাবে বলা যায় হীরার তুলনায় শূন্য মাধ্যমে আলো 2.42 গুণ বেশি বেগে যেতে পারে। ঠিক আছে, হীরাতে গেলে স্লোলি যাবে, আর হীরার তুলনায় যদি পানি মানে শূন্য মাধ্যমের কথা বলি তাহলে সেখানে বেশি বেগে যাবে। হ্যাঁ, মেন হলো এটা। তাহলে হীরাতে এত গুণ কম বেগে আলো যায়, আর যদি বাতাসের কথা বলি তাহলে হীরার তুলনায় বাতাসে আলো এত গুণ বেশি বেগে যায়। এটা বলতে আমরা এটা বুঝি। তাহলে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে তাহলে হীরাতে আলোর বেগ কত, বেগটা বের করে দেখাও, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো এটা। ঠিক আছে, তাহলে এখানে এই যে ইটা সমান 3 × 10⁸, আর এখানে সেই হীরাতে আলোর বেগ জিজ্ঞাসা করেছে, তাহলে সি ডায়মন্ড সিডি লিখে দিলাম, আর এই মানটা কিন্তু আমরা এই 2.42 বসাই দেবো। হ্যাঁ, তাহলে সিডির মান হবে 3 × 10⁸ ভাগ 2.42, যত হবে তত মিটার পার সেকেন্ড S/on। এই যে হীরাতে আলোর বেগ। তাহলে এইভাবে আমরা কি প্রতিসরণাঙ্ক ব্যাপারটা কি বুঝলাম? প্রতিসরণ আর প্রতিসরণাঙ্ক, প্রতিসরণ মানে আলো বেঁকে যাওয়ার ঘটনা, আর প্রতিসরণাঙ্ক শূন্য মাধ্যমের তুলনায় আলোর বেগ কত গুণ কম, এটা কিন্তু ঘটনা না, এটা অনুপাত। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস মনে রাখবা যে এই মানটা যদি তোমার পানির ক্ষেত্রে হয়, যে পানির প্রতিসরণাঙ্ক বায়ুর তুলনায় মানে বায়ুর সাপেক্ষে আর কি, সেটার মান হবে 1.33, আর যদি কাঁচ হয় সেই কাঁচটার হবে হলো 1.45 সম্ভবত, আর হীরা হবে তো লিখলাম 2.44। ঠিক আছে, এগুলো সব কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে। তো আমি যদি জিজ্ঞাসা করতাম কাঁচের কাঁচের প্রতিসরণাঙ্ক 1.45 বলতে তুমি কি বোঝো, তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা যে কাঁচের প্রসঙ্গে এত বলতে বুঝি যে বায়ুর তুলনায় কাঁচে আলো 1.45 গুণ স্লো যায়, বা বেগ এত গুণ কম। ঠিক আছে, এগুলো মনে রাখবা। আরেকটা জিনিস তুমি খেয়াল করলে দেখতে পাবা, পানির প্রতিসরণাঙ্ক যত, কাঁচের কিন্তু তার চাইতে একটু বেশি, হীরার কিন্তু আরও বেশি। অর্থাৎ যার প্রতিসরণাঙ্কের মান যত বেশি হবে সে তত ঘন হবে। ঠিক আছে, আর যে যত ঘন হবে সেখানে আলোর বেগ তত কম হবে। তাহলে কথাগুলো কিন্তু মাথায় নিতে হবে, এগুলো সব এমসিকিউর জন্য কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রতিসরণের জন্য আমরা এবার কি সূত্র শিখবো একটু। আলোর
সাপোজ মনে করো এটা পানি, পানি, আর তুমি হলো এখান থেকে কোনো আলো মেরে দিছো, এই যে আলো মারলে, ঠিক আছে? তাহলে যে বিন্দু থেকে আলো মারলাম এটা হলো উৎস, আলোর উৎস। আর যে এখান থেকে আলোটা এসে এই যে জায়গাটা এসে পড়েছে পানির উপরের পাশ, এটাকে আমরা বলবো বিভেদ তল, বিভেদ তল বা পৃষ্ঠতল, বিভেদ তল বা কি পৃষ্ঠতল। এবার আলোটা যেখানে এসে পড়লো এখানে, এই বিন্দুকে আমরা বলবো আপাতন বিন্দু। তাহলে এই বিন্দুটার নাম কি? এটার নাম হলো আপাতন বিন্দু। এগুলো কিন্তু সব এমসিকিউর জন্য কাজে লাগবে, বা কদাক খদাক মনোযোগ সহকারে মনে রাখতে হবে আর কি, মানে পড়াশোনা করতে হবে। তাহলে যেখান থেকে আলো আসছে এটা হলো উৎস, যেখানে এসে বাধা পেলো যে পৃষ্ঠে সেটাকে বলবো বিভেদ তল বা পৃষ্ঠতল, আর আলোটা যে বিন্দুতে এসে পড়েছে সেটাকে বলবো আপাতন বিন্দু। আপাতন বিন্দুতে বিভেদ তলের উপরে একটা লম্ব আঁকা হবে, ঠিক আছে? তাহলে যে লম্বটা আঁকছি সেই লম্বর নাম হলো অভিলম্ব। অর্থাৎ এরকম যদি সোজা কোনো দাগ কাটা হয় এটাকে আমরা কি বলবো? অভিলম্ব। এই অভিলম্বের নাম আমরা দিচ্ছি এন ও এন ড্যাশ, এটা হলো অভিলম্ব। এখন এই আপাতিত রশ্মি তো এটা, আর এটা তো অভিলম্ব, এটা তো বিভেদ তল। তাই বিভেদ তলের সাথে আপাতিত রশ্মি যে কোণ তৈরি করে সেটা না, অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে, অর্থাৎ এইটা, এই কোণটা, এই কোণটাকে বলা হয় আপাতন কোণ, যাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এখন এই আলোটা তুমি ভাবো, এই আলোটা এখানে বাধা পাওয়ার পরে ঠিক এইভাবে সোজাই কি আসবে? সোজা তো আসবে না, একটু বেঁকে যাবে। তা বেঁকে কোন দিকে যাবে? ধরো আলোটা আসার কথা ছিল ঠিক এইভাবে, এভাবে এভাবে তো আসবে না, এটা শিওর। কারণ নতুন মাধ্যমে আলো প্রবেশ করলে আলোর গতিপথ কিছুটা বেঁকে যায়, আর এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। তাহলে আলো যে এই পথে যাবে না এটা শিওর, তাহলে একটু বেঁকবে। তা বেঁকে এইভাবে উপরের দিকে যাবে না এইদিকে আসবে, এটা কিভাবে মনে রাখবা? সিস্টেম হলো, যে মাধ্যম যত বেশি ঘন সেখানে কোণ তত ছোট, ঠিক আছে? যে মাধ্যম যত বেশি ঘন সেখানে কোণ তত ছোট, অর্থাৎ অবিলম্বের সাথে কোণ তত ছোট হবে। তাহলে আমি যদি আলোটা এইভাবে নিয়ে আসি, এইভাবে, তাহলে এই যে কোণটা তৈরি হলো এটা, ঠিক আছে? এই যে পথে আলো চলে আসলো মানে প্রতিসরিত হয়ে চলে গেল না, এটাকে বলবো আমরা প্রতিসৃত রশ্মি। কি রশ্মি? প্রতিসৃত রশ্মি বা প্রতিসরিত রশ্মি, যে কোনো একটা বললেই হবে। আর প্রতিসৃত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে, অর্থাৎ এই কোণটা, এটাকে বলা হয় প্রতিসরণ কোণ, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ছোট হাতে আর। তাহলে এই ক্ষেত্রে আই বড় নাকি আর বড়? অবশ্যই দেখো আই বড়, কারণ আমি তো একটু আগেই বলছিলাম যে সবসময় হালকা মাধ্যমে কোণ ছোট হয়, ঘন মাধ্যমে কোণ বড় হয়, ঠিক আছে? তাহলে এখানে যদি ঘটনাটা এরকম ঘটতো যে আলো মনে করে এদিক থেকে যাচ্ছে, মানে ঘন দিক থেকে হালকার দিকে উঠছে, এই যে একটু আগে মাছের কথা বলছিলাম না, তো ধরো এখানে একটা মাছ আছে আর তুমি আমি মনে করে এসব জায়গায় বসবাস করছি, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এখান থেকে আলোটা যাচ্ছে কোন কোন দিক থেকে? এই যে এই দিক থেকে এই দিক, অর্থাৎ ঘন থেকে সে হালকার দিক যাচ্ছে। তাহলে এখন এই রশ্মিটা হবে কি রশ্মি? আপাতিত রশ্মি। এখন তুমি এখানে যে অভিলম্ব কেটে দেবো, এটা কাটবে, সমস্যা নেই। এখন অবিলম্বের সাথে এই জায়গায় যে কোণটা তৈরি হয়েছে এটাকেই তখন বলবো আপাতন কোণ, এটাই তখন আয়ের মান। এখন আলোটা নতুন যে মাধ্যমে প্রবেশ করবে সেখানে তো অবশ্যই বেঁকে যাবে, তা নিশ্চয় আলোটা এরকম সোজা যাবে না, হয় এইভাবে বেঁকবে না এইভাবে বেঁকবে। তা সিস্টেম কি বলছিলাম? ঘনতে কোণ ছোট, তাহলে এর চাইতে যেন এই কোণটা একটু বড় হয়, মানে হালকাতে কোণ বড় হবে। তাহলে এটা যেহেতু হালকা মাধ্যম, তাহলে এর কোণ বড় হতে গেলে আমার আলোটা ঠিক এইভাবে যাওয়া লাগবে, এই যে, ঠিক আছে? এখন এই যে কোণটা আমি দেখতে পাচ্ছি, এটা, এই কোণটাকে বলবো প্রতিসৃত কোণ, ঠিক আছে? তো দেখুন এখন এখন আই বড় নাকি আর বড়? এখন দেখো আই ছোট আর বড়, ঠিক আছে? তাহলে প্রতিসরণের ক্ষেত্রে আই বড় না আই বড় এটা কিন্তু আগে একসেন্সে বলা যাবে না। আগে দেখতে হবে কি যে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যখন প্রতিফলন শিখবো বা শিখছিলাম যখন, তখন কিন্তু আই এবং আর সর্বদা সমান ছিল। আপাতন কোণ আর প্রতিসরণ কোণ সমান ছিল কখন? যখন আলোর প্রতিফলন হইল। কিন্তু এই ক্ষেত্রে প্রতিসরণের ক্ষেত্রে দুইটা কিন্তু সমান না, নির্ভর করবে কোন মাধ্যম থেকে আলো যাচ্ছে তার উপরে, ঠিক আছে? আলোর প্রতিফলনের দুইটা সূত্র আছে। আলোর প্রতিফলনের সূত্র কয়টি? দুইটি। প্রথম সূত্রটা খেয়াল করো, এটা কি রশ্মি বলছিলাম? এটা আপাতিত রশ্মি। এটা কি বিন্দু? আপাতন বিন্দু। এটা কি? অভিলম্ব।
তারপরে এটা কি প্রতিচ্ছ্রিত রশ্মি, এই সবাই একই সমতলে অবস্থিত। কোথায় বললাম? একই সমতলে। একই সমতল মানে কি? ধরো এই খাতার একটা পেজ, এটাই তো একটা সমতল। আমি যেখানে হেঁটে যাই, যে মেঝের উপর দিয়ে হাঁটি, এটা একটা সমতল জায়গা। কিন্তু ওই মেঝের সাথে স্কুল মাঠটা একটা সমতল না। স্কুল মাঠ হলো আলাদা একটা জায়গা, আলাদা একটা সমতল। সমতল মানে একটা সমান জায়গা হওয়া লাগবে, একটা একই জায়গার হিসাব কিতাব হওয়া লাগবে। তা আমি যদি এখানে আঁকি, ধরো কি বলে, এখানে আপাতিত রশ্মি আঁকালাম আর প্রতিসরিত রশ্মি আঁকালাম একটা খাতার নিচে, মনে করে এই যে বেঞ্চিতে আঁকালাম, তাহলে তো হবে না, একই জায়গায় আঁকাতে হবে। এই জন্য একই সমতল কথাটা বলা হয়েছে। আপাতিত রশ্মি, অভিলম্ব, আপাতন বিন্দু, প্রতিচ্ছ্রিত রশ্মি সবাই কোথায় অবস্থিত? একই সমতলে অবস্থিত। এটা হলো আলোর প্রতিসরণের প্রথম সূত্র। ঠিক আছে, এগুলো লিখবা। আর 2 নম্বর সূত্র হলো স্নেলের সূত্র, যেটাকে আমরা বলি স্নেলের সূত্র। 2 নম্বর সূত্রটা এরকম যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম হওয়া লাগবে। এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলো মারতে হবে। মানে আপাতন কোণে সাইন আর প্রতিসরণ কোণে সাইনের অনুপাত সর্বদা সমান হবে। অর্থাৎ তুমি যদি মনে করো এখানে আছে পানি আর উপরে আছে বাতাস, আর তুমি এখান থেকে নীল আলো মারলে, নীল আলো মারার ফলে এখানে যে কোণ হয়েছে আর এখানে যে কোণ হয়েছে, এই দুইটা কোণের সাইনের অনুপাতের মান যা হবে, তুমি যদি এরকম ছোট করে চিত্রটা আঁকতে এবং ছোট ছোট কোণ নিতে, সেক্ষেত্রেও মানটাও তাই হতো। ঠিক আছে, মানে এটা আই, এটা যদি আর হয়, যে সাইন আই বাই সাইন আর এর অনুপাতের মান সর্বদা সমান হতো। এই ক্ষেত্রেও সাইন আই এর মান আর সাইন আর এর মানের অনুপাত, এর যে উত্তর পাতাম, এই ক্ষেত্রেও সেই উত্তরটাই পাতাম। এটাই বলি স্নেল সাহেব। স্নেলের সূত্রটা কি হবে? স্নেলের সূত্র মানেই আলোর প্রতিসরণের 2 নম্বর সূত্র। ঠিক আছে, তা সূত্রটা কি হবে? এক জোড়া নির্দিষ্ট মাধ্যমের জন্য, নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপাতন কোণে সাইন আর প্রতিসরণ কোণে সাইনের অনুপাত সর্বদা সমান হবে। ঠিক আছে, আবার এই অনুপাতকেই বলা হয় প্রতিসরণাঙ্ক, যেটা আমরা অন্যভাবে শিখছিলাম। প্রতিসরণাঙ্ক কাকে বলে যখন বলছিলাম, এর আগে আমরা কিভাবে শিখছিলাম আলোর প্রতিসরণাঙ্ক? বলছিলাম কি যে কোনো মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে আলোর বেগের চাইতে কত গুণ কম, তাকে বলা হয় প্রতিসরণাঙ্ক। ওটা সঠিক। আবার স্নেল সাহেবের কথা মতো এটাও সঠিক। আপাতন কোণে সাইন আর প্রতিসরণ কোণে সাইনের ভাগফলকে বা অনুপাতকে প্রতিসরণাঙ্ক বলা হয়, যাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, কালকে আরেকদিন দেখি বাকি এরপরে আলোচনাগুলো হবে। আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, ধন্যবাদ।